হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিগত বছরের প্রশ্নপত্রের 10 নম্বর সেট নিয়ে আলোচনা করব। 2013 সালের সেটটি আজকে আলোচনা হবে, তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। গলার অবস্থা খুবই খারাপ, তাও তোমাদের জন্য আমি সেটটা নিয়ে এসেছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর পিডিএফ দেখে তোমরা যে প্রশ্নগুলো বুঝতে পারবে না সেগুলো একটু ম্যানেজ করে নেবে। শুরু করছি আজকের প্রশ্নের প্রথম প্রশ্ন, ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? এটির অ্যান্সার হয়ে যাবে মালাবার উপকূলের আরব বণিকগণ দ্বারা প্রথমে ভারত ইসলাম ধর্মের সংস্পর্শে আসে। আরব বণিকগণ দ্বারা সপ্তম শতাব্দীতে ভারতের মালাবার উপকূল ও কোঙ্কণ গুজরাট উপকূল ইসলাম ধর্মের সংস্পর্শে আসে। পরের প্রশ্ন, কে আইনি আকবরী রচনা করেন? এটা প্রত্যেকেই জানো, এটা রচনা করেছিলেন আবুল ফজল। আবুল ফজল আকবর নামা গ্রন্থটিও রচনা করেন এবং আইনি আকবরী গুলবদন বেগম রচনা করেছিলেন হুমায়ুন নামা। নেক্সট, কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়? ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়েছিল লুইস ভিভিয়ান ডিরোজিও দ্বারা। 1828 সালে ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন নামে পাঠচক্র প্রতিষ্ঠা করেন। এটাও মনে রাখবে তাহলে, একাডেমিক অ্যাসোসিয়েশন পাঠচক্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1828 সালে, করেন ডিরোজিও। নেক্সট, নিচের কোন প্রস্তাবের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা দ্বারা। ক্যাবিনেট মিশন 1946 সালের 24শে মার্চ ভারতে আসে ও 16ই মে তার প্রস্তাব পেশ করেন। এর দ্বারা যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো গঠন হয়েছিল সেটির নাম হলো গণপরিষদ ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতে মুক্তি লাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসাবে নতুন নামকরণ হয়েছিল? এটির অ্যান্সার হবে আন্দামান ও নিকোবর। 1943 সালে 23শে অক্টোবর 1943 সালে 23শে অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্টটি হলো 1943 সালের 31শে ডিসেম্বর নেতাজি আন্দামান দ্বীপে পা রাখেন ও আন্দামানের নাম দেন শহীদ দ্বীপ ও নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ। পরের প্রশ্ন, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন। তিনি উত্তর ভারতের সাম্রাজ্যবাদ নীতি ও দক্ষিণ ভারতের ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন। তাহলে সমুদ্রগুপ্ত যে দুটি নীতি গ্রহণ করেন সে দুটো দেখে নিলে এবং তার সহকবির নাম কি ছিল? হরিসেন। তিনি এলাহাবাদ প্রশস্তি গ্রন্থটি রচনা করেছেন। এটাও একটি শিলালিপি, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কাকে শের ই পাঞ্জাব বলা হয়? শের ই পাঞ্জাব বলা হয় রঞ্জিত সিংকে। রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? লাহোরে ছিল রঞ্জিত সিং এর রাজধানী। তিনি লর্ড মিন্টোর সঙ্গে 1809 সালে অমৃতসর সন্ধি স্বাক্ষর করেন। তাহলে এটা এক্সামে আসতে পারে, অমৃতসরের সন্ধি কবে হয়েছিল এবং কার সঙ্গে কার হয়েছিল? তাহলে লর্ড মিন্টোর সঙ্গে রঞ্জিত সিং এর হয়েছিল 1809 সালে অমৃতসরের সন্ধি। কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? অন্তর্ধান মানে তিনি যে মৃত্যু হয় বলে জানা গিয়েছে, যেটা অ্যাপ্রক্স, সেটা হচ্ছে 1941 সালে। সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশন ও 1939 সালে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সভাপতি হন। 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন তিনি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোথায় আছে? ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা আছে ভিলাইতে। দুর্গাপুর ইস্পাত কারখানা রয়েছে ব্রিটেনে। বোকারো ও ভিলাই রয়েছে রাশিয়াতে, বা রাশিয়া দ্বারা এটি নেতৃত্ব দান করা হয়। রাউরকেল্লা জার্মানির নেতৃত্বে গঠিত হয়। রাউরকেল্লা ইস্পাত কারখানা। নেক্সট প্রশ্ন, কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ মুল্লা পেরিয়ার বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ এটা কোন নদীর তীরে গড়ে ওঠে? কৃষ্ণা। এটি তেলেঙ্গানাতে অবস্থিত। মেত্তুর বাঁধ কাবেরী নদীর তীরে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।
আর এই মুল্লা পেরিয়ার বাঁধ যেটা নিয়ে প্রশ্নটা, সেটা এক্সট্রা জেনে রাখবে। পেরিয়ার নদীর তীরে অবস্থিত, কেরালা রাজ্যের মধ্যে আছে। পরের প্রশ্ন, অজয় নদী যে দুটি নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো দামোদর ও ময়ূরাক্ষী নদীর মধ্যে দিয়ে অজয় নদী প্রবাহিত হয়। ছোট নাগপুর মালভূমির দুমকা থেকে উৎপত্তি হয়েছে ও কাটোয়ার কাছে ভাগীরথী নদীতে মিশেছে। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমি লাদাখ। লাদাখকে কোল্ড ডেজার্ট বলা হয়। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার পর্যন্ত। পরের প্রশ্ন, উলার লেক কোথায় অবস্থিত? উলার লেক রয়েছে শ্রীনগরের দক্ষিণ পূর্বে। স্বাদু জলের হ্রদ কোনগুলোকে বলা হয়? স্বাদু জল, লবণাক্ত উপকূলের হ্রদ, এই সব রকমের প্রশ্ন তোমাদের জেনে রাখতে হবে। স্বাদু জলের হ্রদ রয়েছে, এগুলোর নাম উলার, ডাল, লোকটাক, এগুলো সবই স্বাদু জলের বা মিষ্টি জলের হ্রদ। এগুলো রয়েছে জম্মু কাশ্মীর ও মণিপুর অঞ্চলে। আর লবণাক্ত হ্রদ বলা হয় সম্বর, প্যাংগং, এগুলো রয়েছে রাজস্থান ও লাদাখে। উপকূলের হ্রদ কোনগুলোকে বলা হয়? চিল্কা, পুলিকট, ভেম্বানাথ, এগুলো রয়েছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও কেরালাতে। এবার এগুলো ডিটেলস ভিডিও দেখতে হলে তাহলে একটু ওয়েট করতে হবে। আমার এই প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা শেষ হলেই আমি সেগুলো স্টার্ট করব। পরের প্রশ্ন, গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহরের নাম কি? গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর হলো কলকাতা। কলকাতা রয়েছে গঙ্গা ও হুগলি নদীর তীরে, কানপুর গঙ্গা নদীর তীরে, দিল্লি রয়েছে যমুনা নদীর তীরে, লখনৌ গোমতী নদীর তীরে। এই বিভিন্ন শহরের নাম কোন নদীর তীরে অবস্থিত সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে আসে। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন। ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু বা গডউইন অস্টিন, যা কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। আর ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যা সিকিম হিমালয়ে অবস্থিত। পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি? পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, এটি রয়েছে নেপালে। নেক্সট, ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী? ঝিলাম হচ্ছে জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ নদী। ঝিলাম বা বিতস্তা পীর পাঞ্জালের ভেরিনাগ প্রস্রবণ থেকে উৎপন্ন হয়েছে। এই ঝিলামটা ইম্পর্টেন্ট যেহেতু, তাই এর রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই জেনে রাখতে হবে, তাই এই প্রশ্নগুলো তোমরা জেনে রাখো। ভেরিনাগ প্রস্রবণ থেকে উৎপন্ন হয়ে কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। আর এই ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। পরের প্রশ্ন, রাউরকেল্লা লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? এই বিভিন্ন লৌহ ইস্পাত কারখানা সেগুলো কোন নদীর তীরে আছে, এগুলো ইম্পর্টেন্ট। এটা রয়েছে ব্রাহ্মণী নদীর তীরে। ওড়িশার ব্রাহ্মণী নদীর তীরে এই ইস্পাত কারখানাটি, রাউরকেল্লা ইস্পাত কারখানাটি। পরের প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে? এদের মধ্যে থেকে একমাত্র উচ্চ বিচারালয় আছে দিল্লি। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এটি অ্যান্সার হবে। পরের প্রশ্ন, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ বা বিরতি দেওয়া যায়? এটার অ্যান্সার হলো 6 মাস। 6 মাসের ডিস্টেন্সে এই সংসদীয় অধিবেশনগুলি বসে। 1951 সালে সংবিধানের প্রথম সংশোধনের নবম তফসিল অন্তর্ভুক্ত হয়েছিল। এখানে বলা হয়েছে যে সংসদের দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি অবকাশ থাকবে না। পরের প্রশ্ন, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কি? এটার অ্যান্সার হয়ে যাবে নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু মৌলিক অধিকার নয়। তাহলে এইটা হচ্ছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার ও 36 থেকে 51 নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো উল্লেখ করা রয়েছে। এই মৌলিক অধিকারগুলো কি কি সেগুলো আমি অন্য যে সেটগুলো বিগত বছর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করে দিয়েছি, সেই 9টি সেট তোমরা দেখে নেবে। প্রত্যেকটি আমি আলোচনা করে দিয়েছি এবং কোনগুলো কোন মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, প্রত্যেকটির নাম আমি বলে দিয়েছি। তোমরা প্লে লিস্টে চেক করে একটু ভিডিওগুলো দেখে নিও। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে
ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় যোগ করা হয়েছে। এটার অ্যান্সার হবে 42তম সংশোধনীর মাধ্যমে, যেটা হয় 1976 সালে। 42তম সংবিধান সংশোধনকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। এই সময় মৌলিক কর্তব্যগুলো 51 ধারায় যুক্ত হয়, শিক্ষা যুগ্ম তালিকার স্থান পায়। তাহলে যদি বলা হয় শিক্ষা কোন তালিকা, তখন অ্যান্সার হয়ে যাবে যুগ্ম তালিকা। কেন্দ্র ও রাজ্য দুটো মিলিত তালিকা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। পরের প্রশ্ন, শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিকে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? এটার অ্যান্সার হবে 22%। কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? এই বিভিন্ন বিপ্লবের জনকের নামগুলো ও কোন বিপ্লব কোন শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য হয়েছিল সেই নামগুলো অবশ্যই তোমাদের ভালো করে রেডি করে রাখতে হবে। ভার্গিস কুরিয়েন, এম.এস. স্বামীনাথন, পি.জি. বান্তল না স্যাম পিত্রোদা? সাদা বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে। ভারতের দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য এই সাদা বিপ্লব হয়েছিল। পরের প্রশ্ন, 11তম যোজনার সময়কালে ভারতীয় অর্থনীতির গড় বৃদ্ধির হার কত? এটা হয়ে যাবে 8%। তাহলে এই রকম টপিকের উপর তোমাদের ফোকাস রাখতে হবে। এই প্রশ্নগুলো অর্থনীতি থেকে এই ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসবে। পরের প্রশ্ন, কি ধরনের নতুন পাবলিক সেক্টর ব্যাংক খোলার কথা ইউনিয়ন বাজেটে প্রস্তাব রাখা হয়েছে? এটা হয়ে যাবে মহিলাদের ব্যাংক খোলার কথা বলা হয়েছে ইউনিয়ন বাজেটের প্রস্তাবে। অর্থ কমিশনের মূল কাজ কি? অর্থ কমিশন এর মূল কাজ হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা। সংবিধানের 280 নম্বর ধারায় এই অর্থ কমিশনের কথা বলা হয়েছে। এই ধারা থেকে প্রচুর প্রশ্ন আসে। এবার যেগুলো সংবিধানের ইম্পর্টেন্ট আছে সেইগুলো ধারাগুলো তোমরা প্রত্যেকে মুখস্থ করে রাখবে। পরের প্রশ্ন, নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে? নাবার্ডের বর্তমান চেয়ারম্যান হচ্ছে সাজি কে.ভি। নাবার্ড গঠিত হয় কবে? 1982 সালে কৃষি ঋণ দানের জন্য গঠিত হয় নাবার্ড। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। সময়ের একক সেকেন্ড। গতিবেগের একক সেমি পার সেকেন্ড। চাপের একক পাস্কেল। পরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হলো মিটার। আয়তনের যে সূত্র সেটি হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আয়তনের সূত্র। পরের প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি হলো এদের মধ্যে থেকে সরণ। যে রাশির মান ও অভিমুখ উভয় আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। এর উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, এগুলো সবই ভেক্টর রাশি। কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা যায়? বিদ্যুৎ প্রবাহ মাপা যায় অ্যামমিটারের সাহায্যে। ভোল্ট মিটারের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ। এটা মনে রাখবে, একমাত্র ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে এই গ্যালভানোমিটার যন্ত্রটি ইউজ হয়। অ্যামমিটার তড়িৎ প্রবাহ, পোটেনশিওমিটার কোষীয় তড়িৎচালক বল মাপার জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ক্ষমতার একক কি? ক্ষমতার একক হলো ওয়াট। তড়িৎ প্রবাহের একক হচ্ছে ভোল্ট। শক্তি ও কার্য এই দুটোরই একক জুল। পরের প্রশ্ন, নিস্তড়িত পরমাণু সমূহ থেকে কোন আয়ন গঠিত হয়? নিস্তড়িত পরমাণু সমূহ থেকে ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে আয়ন গঠিত হয়। পরের প্রশ্ন, নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য? একই শ্রেণীর সদস্য ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। এই দুটি পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীর মধ্যে রয়েছে। বিসদৃশ সমবায়টি চিহ্নিত করো। বিসদৃশ এর মধ্যে থেকে হয়ে যাবে এফ মানে ফ্লোরিন, এসআই, সিলিকন এবং আয়োডিন। নিচের অ্যাসিডগুলির কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? এদের মধ্যে থেকে সোনা দ্রবীভূত করে কে? 3HCl+ HNO3। এটা কিসের নাম? এটা হলো অ্যাকোয়ারিজিয়ার সংকেত। অ্যাকোয়ারিজিয়া। ওয়াটার গ্যাস, এদের মধ্যে থেকে কোনগুলোর মিশ্রণ হচ্ছে ওয়াটার গ্যাস? এটা হবে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন মিলিত হয়ে ওয়াটার গ্যাস গঠিত হয়।
আর কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন মিশ্রিত হয়ে হয় প্রডিউসার গ্যাস। এই দুটো তোমরা ভালো করে মনে রাখবে, ওয়াটার গ্যাস ও প্রডিউসার গ্যাস। এবার দেখো, এই যে মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয়, এটি কোন কাজে লাগে? জ্বালানি রূপে ব্যবহৃত হয় ওই ওয়াটার। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির কারণ কি? নিচে দেখো কোনটির জন্য অ্যাসিড বৃষ্টি ঘটে? এটার অ্যান্সার হবে বাতাসে সালফার ট্রাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড এই দুটোর উপস্থিতির জন্য অ্যাসিড বৃষ্টি হয়। এছাড়াও যানবাহন থেকে নির্গত নাইট্রোজেন ডাই অক্সাইডের জন্য অ্যাসিড বৃষ্টি ঘটে। কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক? এদের মধ্যে থেকে মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক হলো গামা রশ্মিগুলো। গামা রশ্মিগুলো মানুষের পক্ষে ক্ষতিকর। ওয়াই রশ্মি বা গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি বলে এটি মানুষের পক্ষে ক্ষতিকর হয়। মিলিয়ে যাবার প্রবণতা বিশিষ্ট অর্থাৎ ভ্যানিস এই রং তৈরি করা যায় ফেনলফথ্যালিনের সঙ্গে কি মিশিয়ে? এটি অ্যামোনিয়ার লঘু দ্রবণের সঙ্গে মিশে এই ভ্যানিস তৈরি করতে ব্যবহৃত হয়। অ্যামোনিয়া লঘু জলীয় দ্রবণ হলো মৃদু ক্ষারীয় দ্রবণ, যেখানে ফেনলফথ্যালিন গোলাপি বর্ণ ধারণ করে, কিন্তু প্রশম দ্রবণে এটি বর্ণহীন হয়ে যায়। নেক্সট প্রশ্ন, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কারণ তারা খুবই কম সক্রিয়। একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে কিসের উপরে? নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যার উপর। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা একই থাকে, কিন্তু বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার ফলে ভর সংখ্যা আলাদা হয়, সেই পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অ্যাসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়? এটি সংক্রমিত খাদ্য থেকে হয়। এটি গোল কৃমির সংক্রমণ, যা প্রধানত সংক্রামিত খাদ্যের মাধ্যমে ঘটে। তাহলে এটি গোল কৃমির দ্বারা সংক্রামিত হয়। স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? এটার অ্যান্সার হবে ঘর্মগ্রন্থি। এটি একটি বহিঃক্ষরা গ্রন্থি। কার্যগতভাবে এটি ঘর্মগ্রন্থির ন্যায় না হলেও গঠনগতভাবে এটি ঘর্মগ্রন্থির সমান। পরের প্রশ্ন, নিচের কোনটির গ্রিনহাউস প্রভাব নেই? গ্রিনহাউস প্রভাব নেই এদের মধ্যে থেকে H2O বা জলের। কিয়োটো প্রোটোকল অনুযায়ী 6টি গ্রিনহাউস গ্যাস আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন এবং কিছু পরিমাণ জলীয় বাষ্প। এদের মধ্যে থেকে মেন হলো বা প্রধান হলো কার্বন ডাই অক্সাইড। এর ফলে বেশি গ্রিনহাউস প্রভাব দেখা যায়। অনাল গ্রন্থি কি নিঃসরণ করে? অনাল গ্রন্থি এটি নিঃসরণ করে হরমোন। এই হরমোন অনাল গ্রন্থি বা এন্ডোক্রিন বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ও উৎসেচক সনাল বা এক্সোক্রিন বা বহিঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয়। অ্যামিবার গমনের অঙ্গ কি? অ্যামিবার গমনের অঙ্গ হলো সিউডোপোডিয়া। দেখো প্রত্যেকটা কেমন টপিকের উপর থেকে তোমাদের প্রশ্ন করা হচ্ছে, এই টপিকগুলো ধরে ধরে তোমরা প্রশ্ন রেডি করবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে। পারলে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করেও তোমাদের প্রিপারেশনটা করে নিতে পারো। প্যারামিসিয়ামের গমনের অঙ্গ সিলিয়া, ইউগ্লিনার ফ্লাজেলা, কেঁচোর গমনাঙ্গ হলো সিটা। প্রত্যেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো এক্সামে আসতে থাকে। নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক? মাইক্রোফাইলেরিয়া বহন করে কিউলেক্স মশা। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। এডিস মশা ডেঙ্গু, ইয়েলো ফিভার, চিকুনগুনিয়া প্রভৃতি রোগ ছড়ায়। পরের প্রশ্ন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ কি? এদের মধ্যে থেকে তফাৎ হলো একবীজপত্রী ফুল দ্বিবীজপত্রীর থেকে বড় হয়। বীজ হলো নিষিক্ত ডিম্বক, আর বীজপত্রের সংখ্যা অনুসারে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়: একবীজপত্রী, দ্বিবীজপত্রী ও বহুবীজপত্রী। পরের প্রশ্ন, 2012 সালে হু ভারতকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে? এটার অ্যান্সার হবে পোলিও মুক্ত দেশ বলে ঘোষণা করা হয় ভারতকে। তবে আফগানিস্তান, পাকিস্তান, নাইজেরিয়াতে এখনো পোলিও রোগ রয়েছে। ইহুদি মেনুহিন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন, এটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন।
তোমরা ভালো করে স্ট্যাটিক জিকে গুলো রেডি করবে, কারণ স্ট্যাটিক জিকে থেকে প্রচুর কমন পাওয়া যায়। কারণ জিকে প্রচুর হিউজ প্রশ্ন এবং এর সিলেবাস তো কমপ্লিট করা যায় না, তবে তোমরা যতটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো ধরে যদি তোমরা প্র্যাকটিস গুলো চালিয়ে যেতে থাকো, তাহলে কিন্তু তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে যেতে পারো। এর অ্যান্সার হয়ে যাবে বেহালা। এবার দেখো বেহালা বাদ্যকারকগণ আর যারা যারা রয়েছে, জুবিন মেহতা, জয়রাম লালগুড়ি, এল সুব্রমণিয়ম, টি এন কৃষ্ণান, ভিজি জগ। ইয়াগো যে নাটকটির একটি চরিত্র, ইয়াগো এদের মধ্যে থেকে কোন নাটকের? ওথেলো। ওথেলো নাটকে রয়েছে ইয়াগো ও ডেসডিমোনা, এই দুটো চরিত্র, যে বিখ্যাত চরিত্র দুটো এই নাটক থেকে নেওয়া হয়েছে। ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত, আমজাদ আলী খান শরৎ বাজনার জন্য সুপরিচিত। 2012 সালের লন্ডন অলিম্পিকে ভারত কটি রৌপ্য পদক পায়? দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই প্রশ্নগুলোকে চুজ করা হয়। অলিম্পিক, কমনওয়েলথ গেমস, তাছাড়াও বিভিন্ন খেলা যেমন ফুটবল, ক্রিকেট, এইগুলোতে খুব ফোকাস রাখা হয়। তাহলে তোমরা এগুলো ভালো করে করবে, খেলার যত টপিক আছে সমস্ত তোমরা রেডি করবে। এটার অ্যান্সার হবে দুটি। ফ্রাঙ্কেনস্টাইন, ফ্রাঙ্কেনস্টাইন হলো আলফ্রেড হিচককের একটি চলচ্চিত্র। অলিম্পিক এশিয়ার পতাকার রিং বা বলের নাম কি? এশিয়ার পতাকার রিং এর নাম হচ্ছে বা রং হচ্ছে হলুদ। লাল আমেরিকার বলের রং লাল, আফ্রিকার কালো, এশিয়ার হলুদ, ইউরোপের সবুজ, পৃথিবীর নীল। পরের প্রশ্ন, ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা কে? ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর রচিত আরো বই রয়েছে বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, জীবনচরিত, কথামালা, বর্ণ পরিচয়। পরের প্রশ্ন, কোন দল 2012 সালে আইপিএল সিজন 5 ট্রফি জয়ী হয়? এটির অ্যান্সার হবে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে যে 2023 সালে যে আইপিএলটা হলো সেখানে জেতেন চেন্নাই সুপার কিংস, এটা তোমরা মনে রাখবে। 2012 সালে তখন জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু এটা 2013 সালের এক্সাম ছিল, তাই তোমরা 2023টা ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন, আন্না ক্যারেনিনা এর রচয়িতা কে? আন্না ক্যারেনিনা রচয়িতা টলস্টয়। টলস্টয় রচিত আর বই রয়েছে ওয়ার এন্ড পিস ও চাইল্ডহুড। প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে ত্রিশত রান করেন? টেস্ট ক্রিকেটে ত্রিশত রান করেন বীরেন্দ্র সেহবাগ। স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? তালিম এরেন আও ছিলেন স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন। পদাতিকের লেখক কে? পদাতিক লেখেন সুভাষ মুখোপাধ্যায়। তাহলে বিভিন্ন বই ও লেখকের নামগুলো তোমরা খুব ভালো করে রাখবে। বাংলা সাহিত্য বলো বা ইংরেজি সাহিত্য দুটো থেকে কিন্তু এই প্রশ্নে জিজ্ঞেস করা হয়। দ্য অ্যাডভেঞ্চারাস অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশক কে? এই চলচ্চিত্রটির নির্দেশক হলেন স্টিভেন স্পিলবার্গ। স্টিভেন স্পিলবার্গ একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। দেখো এই যে বিখ্যাত নামগুলো রয়েছে সেগুলো তারা কোথাকার পরিচালক বা কোন দেশ থেকে বিলং করছে সেগুলো কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে খুঁটিয়ে দেখবে এবং প্রিপেয়ার হয়ে যাবে খুব ভালোভাবে। জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেন? জেমস বন্ড চরিত্র সৃষ্টি করেছিলেন ইয়ং ফ্লেমিং। জেমস বন্ড একজন কাল্পনিক চরিত্র যা ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ং ফ্লেমিং দ্বারা 1953 সালে তৈরি করা হয়েছিল। ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় কোথা থেকে? দেবী চৌধুরানী থেকে এই চরিত্র দুটি পাওয়া যায়। কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোথায়? স্ট্যাটিক জিকের এই নির্দিষ্ট টপিক থেকে প্রচুর প্রশ্ন করা হয়। অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশের নৃত্য। পরের প্রশ্ন, ভুবন সোমের রচয়িতা কে? ভুবন সোমের রচয়িতা হলেন বনফুল, আর তার প্রকৃত নাম কি? বলাই চাঁদ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? ছৌ নৃত্যের উদ্ভব হয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে। অ্যাডোনাইস এর রচয়িতা কে? অ্যাডোনাইস এর রচয়িতা হলেন পিবি শেলি। এটা ইংরেজি সাহিত্য থেকে প্রশ্নটা এসেছিল। ইজিপ্টের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি? ইজিপ্টের। দেখো ইন্টারন্যাশনাল যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো তোমাদের অনেক ইম্পর্টেন্ট দেখে দেখে তোমাদের
রেডি করতে হবে, আর ন্যাশনাল তো তোমাদের অবশ্যই করতে হবে। পরের প্রশ্ন, এ টেল অফ টু সিটিজ এর লেখক কে? টেল অফ টু সিটিজ এর লেখক হলেন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স রচিত আরো গ্রন্থ অলিভার টুইস্ট, হার্ড টাইমস, এগুলো চার্লস ডিকেন্স এর রচনা। পরের প্রশ্ন, হর্ষবর্ধন ও গোবর্ধন এই দুটি চরিত্র কে সৃষ্টি করেন? হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্র সৃষ্টি করেন শিবরাম চক্রবর্তী। পরের প্রশ্ন, মেরি কম 2012 সালের লন্ডন অলিম্পিকে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে? এটার অ্যান্সার হচ্ছে উইমেন্স ফ্লাই ওয়েট বক্সিং। 74 নম্বর প্রশ্ন, লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস ফাইনাল কোনটি? অস্ট্রেলিয়ান ওপেন হলো সব থেকে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস। আজকের ভিডিও শেষ প্রশ্ন দেখো, বর্তমানে পোপ কোন দেশের নাগরিক? বর্তমানে যিনি পোপ আছেন তিনি আর্জেন্টিনার নাগরিক, আর তার নাম হলো পোপ জর্জ মারিও বেরগোগ্লিও। এই ছিল আজকের প্রশ্নপত্র। তোমরা এইভাবে প্রত্যেকটা সেট দেখে রাখবে। আগে যতগুলো প্রশ্ন মানে যতগুলো এক্সাম নেওয়া হয়েছিল পিএসসি মিসলেনিয়াসের, সেগুলো তোমরা ভালো করে দেখবে এবং সেই প্রশ্নের উপর বেস করে তোমরা টপিক ধরে ধরে বিভিন্ন নোটস বানিয়ে নেবে, বা তোমরা পিডিএফ আমার চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা ঢুকে তোমরা পিডিএফ গুলো নিতে পারো, সেখান থেকে তোমরা নিজেদের প্র্যাকটিস গুলো করে যেতে পারো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি মনে হয় যে এরকম সেট তোমাদের প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ করছি আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।